আজকে আমরা বেলদা গঙ্গাধর একাডেমি এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল দুটো সম্পূর্ণ সলভ করব। এটা প্রশ্নসাথী তুমি দেখবে D25 থেকে D26-এর মধ্যে আছে। ক্লাস 7-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। খুব ভালো করে ভিডিওটা দেখো। প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও দেয়া আছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। চলে আসছি আজকে বেলদা গঙ্গাধর একাডেমির প্রথম প্রশ্ন। সেটা হলো উপচ্ছায়া। প্রথম প্রশ্ন দেখো, উপচ্ছায়া গঠিত হয় বিন্দু আলোক, বিস্তৃত আলোক, উৎসের ক্ষেত্রে। এটা আমরা বলবো বিস্তৃত আলো উৎসের ক্ষেত্রে এটা গঠিত হয়। সূর্য যখন মাথার উপরে থাকে বস্তুর ছায়া বড় ছোট হয় না। তাহলে অবশ্যই সূর্য যখন মাথার উপরে থাকে এটা হলো হয় না। সূর্য যখন মাথার উপরে থাকে তখন বস্তুর ছায়া হয় না। তারপর দেখো, প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছের ধরন কেমন হয় তা নির্ভর করে আয়নার ড্যাশের ওপরে, আয়নায় বক্রতার ওপর। আয়নায় বক্রতার ওপর নির্ভর করে। 4 নম্বর হলো চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে আমরা উদাসীন অঞ্চল বলবো। উদাসীন অঞ্চল। চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে আমরা উদাসীন অঞ্চল বলবো। নাইক্রোম। তারপর দেখো, নাইক্রোম তার কি দিয়ে তৈরি? নিকেল এবং ক্রোমিয়াম। নাইক্রোম তার নিকেল আর ক্রোমিয়াম। নাইক্রোম তার নিকেল ও ক্রোমিয়াম দিয়ে তৈরি। নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি। কখন অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে? 7টা একক মেরুযুক্ত চুম্বক পাওয়া সম্ভব না অসম্ভব? এটা অবশ্যই অসম্ভব হবে। অসম্ভব। যে তলে অস্বচ্ছ বস্তুর ছায়া পড়েছে সেই তলটিকে বস্তুটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য সমান হবে। ইলেকট্রিক ইস্ত্রির কার্য বর্ণনা করতে বলছে। ইলেকট্রিক ইস্ত্রির কার্য বর্ণনা করতে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। ইলেকট্রিক ইস্ত্রিতে অভ্রের পাতের ওপর নাইক্রোম তার জড়ানো থাকে। এই নাইক্রোম তার জড়ানো অভ্রের পাতটি একটি লোহার আবরণের মধ্যে রাখা হয়। নাইক্রোম তারের রোধ খুব বেশি হয়, ফলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেটি দ্রুত গরম হয়, ফলে ইস্ত্রির নিচের লোহার আবরণটিও গরম হতে থাকে। এই গরম লোহার প্লেটটি ভাঁজ পড়ে যাওয়া কাপড়ের ওপর ঘষলে জামা কাপড় সমান হয়ে যায়। তারপর দেখো, চৌম্বক বলরেখা ধর্মগুলো কি কি দেখে নাও। চৌম্বক বলরেখা ধর্মগুলো 1 নম্বর হলো উত্তর মেরু থেকে সৃষ্টি হবে, দক্ষিণ মেরুতে শেষ হবে। চৌম্বক বলরেখা উত্তর মেরু থেকে শুরু হবে, দক্ষিণ মেরুতে শেষ হবে। 2 নম্বর পয়েন্ট হলো চৌম্বক বলরেখা কখনো পরস্পর ছেদ করে না। 3 নম্বর পয়েন্ট হলো চৌম্বক বলরেখার ওপর যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে তা ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে। চৌম্বক বলরেখার ওপর যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে তা ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে।
অপ্রভ বস্তু কি কখনো সপ্রভ বস্তুর মতো আচরণ করে? অপ্রভ বস্তু কি কখনো সপ্রভ বস্তুর মতো আচরণ করে? ব্যাখ্যা করতে বলছে। দেখো, অপ্রভ বস্তুও আলোক উৎস হিসাবে কাজ করতে পারে। যখন কোনো সপ্রভ বস্তু থেকে নির্গত আলোকরশ্মি অপ্রভ বস্তুতে পড়ে বা ঠিকরে বের হয়, তখন অপ্রভ বস্তু সপ্রভ বস্তু হিসাবে কাজ করে বা আলোর উৎস হিসাবে কাজ করে। যেমন চাঁদের নিজস্ব কোনো আলো না থাকলেও সূর্যের আলো চাঁদের ওপর পড়লে চাঁদকে উজ্জ্বল দেখায় এবং চাঁদকে আলোর উৎস হিসাবে ধরা হয়। ব্যাপারটা বোঝা গেল। তাহলে অপ্রভ বস্তু সপ্রভ বস্তুর মতো আচরণ করতে পারে যখন সপ্রভ বস্তুর আলো ওর ওপর ঠিকরে পড়বে, যেমন চাঁদের ক্ষেত্রে ব্যাপারটা ঘটে। দেখো, তার পরের প্রশ্নটা 4টা। খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে কম গভীর মনে হয় কেন? 2-6টা, 2-4টা, 2-4টা। দেখো, বালতির তলদেশ থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ বালতির তলদেশ থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ ঘনতর মাধ্যম জল পেরিয়ে লঘুতর মাধ্যম বায়ুতে লঘুতর মাধ্যমে প্রবেশ করে। সেই সময়
সেই সময় আলোক রশ্মি গুচ্ছ জল ও বায়ু মাধ্যমের বিভেদ তল থেকে গতিপথ পরিবর্তন করে ও নির্দিষ্ট অবস্থানে দর্শকের চোখে পড়ে। তাহলে আলো সরাসরি চোখে এসে পৌঁছায় না, ফলে বালতির তলদেশ কিছুটা ওপরে দেখা যায়। এই কারণে খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে কম গভীর মনে হয়। তাহলে ব্যাপারটা দেখে নাও। বালতির তলদেশ থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যম বায়ুতে প্রবেশ করে। সেই সময় আলোকরশ্মি গুচ্ছ জল এবং বায়ু মাধ্যমে বিভেদ তলে গতিপথে পরিবর্তন করে এবং নির্দিষ্ট অবস্থানে দর্শকের চোখে পৌঁছায়। আলো সরাসরি দর্শকের চোখে এসে পৌঁছায় না, ফলে বালতির তলদেশ কিছুটা ওপরে দেখা যায়। এই কারণে খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে কম গভীর মনে হয়। তারপর দেখো লাইফ সায়েন্সের পোর্শন দেখে নাও। সেটা হলো একটা রাইজোবিয়াম অণুজীব বাস করে কোন গাছের মূলে? এটা আমরা বলবো মটর গাছের মূলে।
রাইজোবিয়াম অণুজীব বাস করে কোন গাছের মূলে? এটা মটর গাছের মূলে। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো অপশান এ দলমণ্ডল, অপশান বি ডিম্বক, অপশান সি ডিম্বাশয়, অপশান ডি বীতি। এটা ডিম্বাশয়। তারপর হলো 3 নম্বর হলো ও অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক হলো অপশান এ অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি কার্বন। তাহলে এটা আমরা বলবো অপশানে অক্সিজেন বলবো। তারপরে দেখো 4 নম্বর, গাঢ় নুন জল রক্তকণিকার সাপেক্ষে অপশান এ হাইপারটোনিক, অপশান বি হাইপোটোনিক, অপশান সি আইসোটোনিক, অপশান ডি কোনোটি নয়। তাহলে এটা হলো অপশান এ, সেটা হলো হাইপারটোনিক। তারপরে দেখো 2-এর 1-এরটা সমানুপাত নির্ণয় করো। পরাগধানী পরাগরেণু, পরাগরেণু গর্ভাশয়, এটা আমরা কি বলবো? ডিম্বক বলবো। কাণ্ড ও পাতা যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? কাণ্ড ও পাতা যে কোণ, তাকে আমরা বলবো কক্ষ বলবো। কাণ্ড ও পাতা যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কক্ষ বলবো। সেপটিক ট্যাঙ্কে থেকে নির্গত বিষাক্ত গ্যাসটার নাম সিও বলতে কার্বন মনোক্সাইড। তাহলে মনে রাখবে, এটা বলছে কার্বন মনোক্সাইড, সিও মানে কার্বন মনোক্সাইড। 4 দেখো বেমানান খুঁজে বার করতে বলছে। বীজপত্র, বীজত্বক, ফলত্বক, ঘূর্ণাক্ষ। তাহলে এটা হলো ফলত্বক। তাহলে মনে রাখবে ফলত্বক। তাহলে বীজপত্র, বীজত্বক, ফলত্বক, ঘূর্ণাক্ষ, তাহলে হলো ফলত্বক, এটা বেমানান। তারপর দেখো বলা আছে 3-এর 1-এরটা একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ অঙ্কন করে চিহ্নিত করতে বলছে। এটা তোমরা টেক্সট বই পেয়ে যাবে, আমি একে আর দেখাচ্ছি না। তারপর দেখো 2-এরটা 3-এর দাগে 2-এরটা অভিশ্রবণ কাকে বলে? জীবজগতে অভিশ্রবণের গুরুত্ব। অভিশ্রবণ কাকে বলে? জীবজগতে অভিশ্রবণের গুরুত্ব। দেখে নাও অভিশ্রবণ কাকে বলে, ভালো করে দেখে নাও। যে ভৌত পদ্ধতিতে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে অভিশ্রবণ বলে। যে ভৌত পদ্ধতিতে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে অভিশ্রবণ বলে। অভিশ্রবণের গুরুত্ব হলো 1 নম্বর পয়েন্ট, উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে। এটা হলো অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। দু নম্বর পয়েন্ট হলো কোষান্তর অভিশ্রবণের ফলে শোষিত জল ও খনিজ লবণ উদ্ভিদের
উদ্ভিদের অন্যান্য সজীব কোষে পৌঁছায়। অন্যান্য সজীব কোষে পৌঁছায়। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো উদ্ভিদ মূললোমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। নাম্বার 2 হলো কোষান্তর অভিস্রবণের ফলে শোষিত জল ও খনিজ লবণ উদ্ভিদের অন্যান্য সজীব কোষে পৌঁছায়। দেখো 3 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলের একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে কি পরিবর্তন ঘটবে, কারণ ব্যাখ্যা করো। সমুদ্রে একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে কি পরিবর্তন ঘটবে ব্যাখ্যা করতে বলছে। তাহলে মাছটি মারা যাবে। মাছটি মারা যাবে। সামুদ্রিক মাছের দেহের কলারস সমুদ্রের লবণ জলের সমসারক। কিন্তু মিষ্টি জলের সাপেক্ষে অতিসারক। তাই সামুদ্রিক মাছকে মিষ্টি জলে রাখলে জল অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় মাছের দেহে প্রবেশ করে। তাই মাছটি স্ফীত হয় এবং মারা যায়। তাহলে সামুদ্রিক মাছের দেহের কলারস সমুদ্রের জলের সাপেক্ষে সমসারক। সামুদ্রিক মাছের দেহের কলারস সমুদ্রের লবণ জলের সমসারক, কিন্তু মিষ্টি জলের সাপেক্ষে অতিসারক। তাই সামুদ্রিক মাছকে মিষ্টি জলে রাখলে জল অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় মাছের দেহে প্রবেশ করে
ফলে মাছটা ফুলে যায় এবং মারা যায়। স্ফীত হয় বলতে ফুলে যায়। এরপর দেখো, আমরা মেদিনীপুর কলেজিয়েট স্কুল এটা সলভ করব। এটা দেখে নাও, D26 থেকে শুরু, D27 শেষ। ফিউজ তারের কাজ কি? তাহলে ফিউজ তারের কাজ হলো সার্কিটের নিরাপত্তা রক্ষা করা। ফিউজের কাজ কি? ফিউজের কাজ হলো সার্কিটের নিরাপত্তা রক্ষা করা। এটা মনে রাখবে, আমি লিখে দিচ্ছি না। 2 নম্বর হলো মস্তিষ্ক তরঙ্গ কি জাতীয় তরঙ্গ? এটা আমরা মস্তিষ্কের তরঙ্গ হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ। মস্তিষ্ক তরঙ্গ কি যে তরঙ্গ? এটা হলো তড়িৎচুম্বক তরঙ্গ। গোবর গ্যাসের মূল উপাদান কি? গোবর গ্যাসের মূল উপাদান হলো মিথেন। গোবর গ্যাসের মূল উপাদানের নাম কি? সেটা হলো মিথেন। 4 নম্বর হলো আলোকরশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে আপাতন কোণ প্রতিফলন কোণের সমষ্টি কত হবে? আপাতন কোণ 0 ডিগ্রি হবে, প্রতিফলন কোণ 0 ডিগ্রি হবে, তাহলে সমষ্টি হলো 0 ডিগ্রি। তারপরে দেখো 2-এর একটা ভূচুম্বকের উত্তর মেরুকে আমরা নীল মেরু বলবো না লাল মেরু বলবো? এটা অবশ্যই উত্তর মেরুকে আমরা নীল মেরু বলবো। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সূত্রগুলি প্রযোজ্য হয় না। এটা বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সূত্রগুলি প্রযোজ্য হয় না। সত্য মিথ্যা বলতে বলেছে, এটা অবশ্যই মিথ্যা। আমরা কি বলবো? এটা মিথ্যা বলবো। তারপরে মৌলিক তরল তড়িৎ পরিবাহী পদার্থ। মৌলিক তরল তড়িৎ পরিবাহী পদার্থ হলো, এটা হলো পারদ। তাহলে মৌলিক তরল পদার্থ তড়িৎ পরিবাহী, সেটা হলো পারদ। আমরা কি বলবো? পারদ বলবো। আচ্ছা, তারপরে দেখো আকর্ষণের পূর্বে আবেশ হয়, এটা ব্যাখ্যা করতে বলছে। আকর্ষণের পূর্বে দেখে নাও, আকর্ষণের পূর্বে আবেশ হয়, একটু ভালো করে দেখে নাও। একটি অনাহিত বস্তুকে আহিত বস্তুর কাছে আনলে অনাহিত বস্তুটিতে তড়িতাবেশ ঘটে। অনাহিত বস্তুটির যে প্রান্তে আহিত বস্তুর নিকটতম প্রান্তে সেখানে বিপরীত আধান এবং দূরতম প্রান্তে সম আধান আবিষ্ট হয়। এদের মধ্যে নিকটতম প্রান্তের আবিষ্ট আধান এবং আবেশী আধান পরস্পর বিপরীত বলে এদের মধ্যে আকর্ষণ ঘটে। আবার দূরতম প্রান্তের আবিষ্ট আধান এবং আবেশী আধান সমজাতীয় বলে এদের মধ্যে বিকর্ষণ ঘটে। দূরত্ব বেশি হওয়ার ফলে বিকর্ষণ খুব কম হয়, তাই আকর্ষণ বলের জন্য অনাহিত বস্তুটি আহিত বস্তুর দিকে আকৃষ্ট হয়। তাহলে ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। সেটা হলো যে একটি অনাহিত বস্তুকে আহিত বস্তুর কাছে আনলে অনাহিত বস্তুটিতে তড়িতাবেশ ঘটে। অনাহিত বস্তুটির যে প্রান্তে আহিত বস্তুর নিকটতম সেখানে বিপরীত আধান এবং দূরতম প্রান্তে সম আধান আবিষ্ট হয়। এদের মধ্যে নিকটতম প্রান্তের আবিষ্ট আধান এবং আবেশী আধান মানে পরস্পর বিপরীত বলে এদের মধ্যে আকর্ষণ হয়। আবার দূরতম প্রান্তের আবিষ্ট আধান এবং আবেশী আধান সমজাতীয় বলে এদের মধ্যে বিকর্ষণ হয়। তাহলে দূরত্ব বেশি, তাই বিকর্ষণ বল খুব কম হয়। তাই আকর্ষণ বলের জন্য অনাহিত বস্তুটি আহিত বস্তুর দিকে আকৃষ্ট হবে। তারপরে দেখো ঘনতর মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে ঘনতর মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা চিত্র সহ লিখতে বলছে। দেখে নাও, এটা হলো 3-এর দাগের 2-এরটা। ঘনতর মাধ্যম থেকে আলোর রশ্মি লঘুতর মাধ্যমে আসছে, তাহলে ঘন থেকে লঘুতে আসার জন্য তখন সে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, তাই এটা হলো আপাতন কোণ।
আর এইটা হলো আমার এই কোণটা হলো প্রতিসরণ কোণ, তাহলে এইটা হলো আপাতন কোণ, আর এই কোণটা হলো প্রতিসরণ কোণ। তাহলে আপাতন কোণকে আমরা আই বলছি, প্রতিসরণ কোণকে আমরা আর বলছি, আর কৌণিক চ্যুতি বা চ্যুতিকোণ যেটা বলা হয় সেটা হলো তাহলে কি বলবো, সেটা হলো তাহলে এইটা আই মানে এই কোণটা আই হবে, তাহলে ডেল্টার মান হবে, তাহলে আমরা বলবো আর মাইনাস আই বলবো। ডেল্টার মান কি হবে, ডেল্টার মান তাহলে এখানে কি হবে, তাহলে এই কোণটা আই, এই কোণটা আই মানে এই পুরোটা আই, আর এটা তাহলে এই কোণটা আই, এই কোণটা আই মানে এই কোণটা আমরা আই বলবো। পুরো কোণটা আমাদের বলা আছে, তাহলে পুরো কোণটা আমাদের আর বলা আছে, এই কোণটা আই, এই কোণটা আই বলতে এই কোণটা আই, আর পুরোটা আমাদের আর বলা আছে, তাহলে আমরা কি বলবো, কৌণিক চ্যুতি বলবো ডেল্টা সমান আর মাইনাস আই। তাহলে কৌণিক চ্যুতি রাশিমালা হলো আর মাইনাস আই, প্রতিসরণ কোণ মাইনাস আপাতন কোণ। তারপর দেখো তিনেরটা কি বলছে, তড়িৎ যন্ত্রাদি সমূহ চিহ্নিত করে একটি বদ্ধ তড়িৎ বর্তনীর ছবি আঁকতে বলছে। দেখে নাও, এটা দেখে নাও। তাহলে এখানে দেখো একটা বদ্ধ তড়িৎ বর্তনী, এ বি বাল্ব, সি ডি ই এফ এগুলো হলো সেল, আর জি হলো সুইচ। এই সুইচটা যখন এর মধ্যে টাচ করে থাকবে তখন বদ্ধ বর্তনী হয়ে যাবে। তাহলে এ বি হলো বাল্ব, সি ডি ই এফ এটা সেল, পি হলো তার, আর জি হলো আমরা কি বলবো, সুইচ বলবো। তাহলে এটা একটা বদ্ধ বর্তনী। একটা কথা মনে রাখতে হবে, বদ্ধ বর্তনীর এই যে সুইচ যেটা জি যেটা সূচিত করা হয়েছে এটা টাচ করে থাকবে। তোমরা এক্সামের সময় যখন এক্সামে লিখবে তখন এই দুটো প্রান্ত টাচ করে রাখবে। আমি তোমাদের বোঝার জন্য সামান্য স্পেস রেখেছি, পরীক্ষা হলে তোমরা বদ্ধ বর্তনী উল্লেখ করার সময় এটা কোনো স্পেস রাখার কোনো ব্যাপার নেই। তারপর দেখো চারেরটা, দেখো বায়ুকল থেকে কোন ধরনের শক্তি পাওয়া যায়। বায়ুকল থেকে আমরা কি পাই, বায়ুকল থেকে আমরা তড়িৎ শক্তি পাই। বায়ুকল থেকে কোন স্তরের শক্তি পাওয়া যায়, এটা তড়িৎ শক্তি পাওয়া যায়। এতে কোন শক্তি পাওয়া যায়, এটা হলো বায়ু শক্তি থেকে তড়িৎ শক্তি। বায়ুকল থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়, এতে আমরা পাই বায়ু শক্তি থেকে তড়িৎ শক্তি। বায়ু শক্তি থেকে তড়িৎ শক্তি আমরা পাই। তারপর দেখো জীবনবিজ্ঞান পোর্শনে চলে আসছি। আলুর চোখ প্রকৃতপক্ষে আলুর অপশান এ কাক্ষী মুকুল, অপশান বি মূলজ মুকুল, অপশান সি পুষ্পমুকুল, অপশান ডি বিটব মুকুল। তাহলে অবশ্যই অপশান এ হবে সেটা কাক্ষী মুকুল। তারপর দেখো লেবু হলো অপশান এ সরলপত্র, অপশান বি একক ফলক যৌগিকপত্র, অপশান সি হলো দ্বিফলক যৌগিকপত্র, অপশান ডি ত্রিফলক যৌগিকপত্র। সেটা অপশান বি হবে, সেটা হলো একক ফলক যৌগিকপত্র। অপশান বি আমরা লিখব একক ফলক যৌগিকপত্র। 3 নম্বর হলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর সঠিকভাবে গঠিত হতে পারে না, কারণ অপশান এ ব্যাপন চাপ, অপশান বি বাষ্পমোচন চাপ, অপশান সি অভিস্রবণ চাপ, অপশান ডি কোনোটি নয়। এটা আমরা বলবো সেটা হলো অভিস্রবণ চাপ। আপেলের ভোজ্য অংশটি হলো অপশান এ বহিঃত্বক, অপশান বি মধ্যত্বক, অপশান সি অন্তত্বক, অপশান ডি পুষ্পাক্ষ। তাহলে এটা আমরা অপশান ডি বলবো, পুষ্পাক্ষ বলবো, অপশান ডি পুষ্পাক্ষ বলবো। 2-1 কচুরিপানা খর্বধাবক একটি রূপান্তরিত ড্যাশ কাণ্ড। কচুরিপানা খর্বধারা রূপান্তরিত একটি 2-1
সেটা হলো কচুরিপানার খর্বধাবক একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড। তারপর দেখো পাইন গাছের মূলে ড্যাশ ছত্রাক বাস করে। পাইন গাছের মূলে বাস করে মাইকোরাইজা। এটার নাম হলো মাইকোরাইজা। তাহলে পাইন গাছের মূলে বাস করে মাইকোরাইজা। তিনেরটা ড্যাশ জাতীয় উদ্ভিদের পত্রমূল কাণ্ডকে পুরোপুরি বেষ্টন করে থাকে। এটা আমরা বলবো কলা জাতীয় উদ্ভিদ। তাহলে কলা জাতীয় উদ্ভিদের পত্রমূল কাণ্ডকে পুরোপুরি বেষ্টন করে থাকে। 4 নম্বর হলো একটি কৃত্রিম অর্ধবেদ্য পর্দার নাম কি? এটি কৃত্রিম অর্ধবেদ্য পর্দার নাম হলো প্লাজমেন কাগজ। প্লাজমেন কাগজ বা প্লাজমেন পেপারও বলতে পারি। প্লাজমেন কাগজ বা প্লাজমেন পেপার। তারপর দেখো বীজ অন্ততক ইস্টু ড্যাশ, বীজ বহিতক ইস্টু টেস্টা। তাহলে বীজ অন্ততককে আমরা এখানে বলবো টেগমেন। বীজ অন্ততকের নাম টেগমেন আর বীজ বহিতকের নাম টেস্টা। তাহলে এটা টেগমেন। তারপর দেখো ডিম্বক নাভি, এটা হলো ফলত্বকের সঙ্গে যুক্ত ড্যাশ বীজ এবং অক্সিজেন প্রবেশের পথ। এটা হলো আমরা বলবো ডিম্বক রন্ধ্র। এখানে বলবো এই জায়গাটা হবে ডিম্বক রন্ধ্র। তারপর দেখো 4 দাগের 1 এপিথেলিয়াম স্তর কি? রজনীগন্ধাকে অসম্পূর্ণ ফুল বলা হয় কেন? দেখে নাও। এপিথেলিয়াম স্তর ভুট্টা বীজের শস্য ও ভ্রূণ যে স্তর দ্বারা পৃথক থাকে তাকে এপিথেলিয়াম স্তর বলে। ভুট্টা বীজের শস্য এবং ভ্রূণ যে স্তর দ্বারা পৃথক থাকে তাকে এপিথেলিয়াম স্তর বলে। আর রজনীগন্ধাকে অসম্পূর্ণ ফুল বলা হয় কারণ রজনীগন্ধার 4টি স্তবক থাকে না। পুংকেশর চক্র, গর্ভকেশ চক্র উপস্থিত থাকলেও বৃতি দলমণ্ডল থাকে না, তাই রজনীগন্ধাকে আমরা অসম্পূর্ণ ফুলের মধ্যে ফেলি। তারপরে দেখে নাও 4-এর 2 দেখে নাও অক্সিজেন এবং জল অঙ্কুরোদ্গমে কিভাবে ভূমিকা পালন করে? দেখে নাও। প্রথম হলো অক্সিজেন বা বাতাসের ভূমিকা। তাহলে বীজের অঙ্কুরোদ্গমের সময় বিপাকীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন। বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনের মাধ্যমে খাদ্য ভেঙে এটিপি উৎপন্ন হয় এবং এই শক্তিটা যোগান দেয়। তারপরে 2 নম্বর পয়েন্ট কি আছে দেখে নাও। সেটা হলো বীজ জলের সংস্পর্শে এসে বীজপত্রে সঞ্চিত খাদ্য নমনীয় হয়। তাহলে বীজ জলের সংস্পর্শে এসে বীজপত্রে সঞ্চিত খাদ্য নমনীয় হয়। তাহলে অক্সিজেনের ভূমিকা হয়ে গেল, অক্সিজেনের ভূমিকা এটা হয়ে গেল। তাহলে অক্সিজেনের ভূমিকা হয়ে গেল, জলের ভূমিকা হয়ে গেল। বীজ জলের সংস্পর্শে এসে বীজপত্রে সঞ্চিত খাদ্য নমনীয় হয়। তাহলে জল বীজত্বককে নরম করে, বীজত্বক বিদীর্ণ হতে সাহায্য করে। জলের উপস্থিতিতে বীজ অভ্যন্তরস্থ উৎসেচক সক্রিয় হয়, সুপ্ত ভ্রূণের বিপাকক্রিয়া শুরু হতে সাহায্য করে। তাহলে জলের ভূমিকা ব্যাখ্যা হলো, আর আগে আমরা অক্সিজেন বাতাসের ভূমিকা ব্যাখ্যা করেছিলাম। তাহলে আজকে আমরা দেখে নাও, আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। 2টো স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, একটা লাইক করবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম।